স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনে আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। পিআর না করে বিএনপির সাথে বসার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, সবার দাবি শোনা হবে। চকরিয়া সরকারি কলেজ মাঠে কক্সবাজারের চকরিয়া বিএনপির সম্মেলনে এই কথা বলেন তিনি। বলেন, বাংলাদেশে নির্বাচনের মৌসুম শুরু হয়ে গেছে। সম্মেলন উদ্বোধন করবেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী। সম্মেলনে উচ্ছ্বসিত নেতাকর্মীরা, তোরণ, ব্যানার, ফেস্টুন, পোস্টারে ছেয়ে গেছে পুরো এলাকা। প্রধান অতিথি হিসেবে আয়োজনে বক্তব্য রেখেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। গণতন্ত্রের ভাষা হচ্ছে মানুষ যাকে ভোট দিবে সেই এমপি নির্বাচিত হবে। পিআর এর ভাষা হচ্ছে মার্কার মধ্যে ভোট দিবে, কে এমপি হবে জানে না। সেই পিআর তো বাংলাদেশের মানুষ গ্রহণ করে নাই। কেউ কেউ পিআর বলে এখনো বলা হচ্ছে। উদ্দেশ্য কিন্তু পিআর না, উদ্দেশ্য হচ্ছে পিআর করে যদি কিছু পায়। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে রাজনৈতিক দলগুলো আরও বেশি কর্তৃত্ববাদী হয়ে উঠতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের লোকনাথ ট্যাঙ্কের পাড় ময়দানে জেলা বিএনপির এক কর্মসূচিতে এসব কথা বলেন তিনি। বলেন, নির্বাচনে পিআর পদ্ধতি কি তা সম্পর্কে দেশের জনগণ অবগত নয়। দেশের নির্বাচনী ব্যবস্থায় এর আগে কখনো জনগণ পিআর পদ্ধতি দেখেনি। হঠাৎ করে দু একটি রাজনৈতিক দল তাদের সুবিধার জন্য পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা বলছে। শেখ হাসিনা যা চাচ্ছে পিআর পদ্ধতি মানে আনুপাতিক নির্বাচন পদ্ধতি অনেকটা ওইরকম। যদি সেরকমই হয় তাহলে এই যে গণতন্ত্রের জন্য এত আন্দোলন, এই যে বাচ্চা মাসুম ছেলেরা যে এই আপনার রক্ত দিল এবং বিএনপি 16 বছর ধরে নিরন্তর সংগ্রাম করেছে গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য, কথা বলার স্বাধীনতার জন্য এবং আবার সুষ্ঠু নির্বাচনে ভোটাররা ভোট দিতে পারেনি, সেই ভোট নিশ্চিত করার সংগ্রামে। সাগরে সৃষ্ট লঘুচাপের পর এবার বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ভয়াবহ বৃষ্টি বলয় বা রেইন বেল্ট। দেশের সমুদ্র বন্দরগুলোতে জারি করা হয়েছে 3 নম্বর সতর্ক সংকেত। আবহাওয়াবিদরা বলছেন, এই লঘুচাপের প্রভাবে টানা কয়েকদিনে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, যা চলতে পারে 25 আগস্ট পর্যন্ত, যার প্রভাব পড়তে পারে দেশের দক্ষিণ ও দক্ষিণ পূর্বাঞ্চলে। গত 24 ঘন্টায় দেশে সর্বোচ্চ 261 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এমন অবস্থায় সাগরে মাছ ধরার নৌকা ও ট্রলার এবং উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চালাতে বলা হয়েছে। দর্শক, আবহাওয়ার আরও খবর জানাতে নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আকবর হোসেন সোহাগ। সোহাগ, আবহাওয়ার এই মুহূর্তের পরিস্থিতি কি জানাবেন আমাদের? জি ধন্যবাদ সোহাগ বক্স, আপনি যেমনটা জানতে চেয়েছেন। আসলে সাগরে লঘুচাপ ও মৌসুমি বায়ুর প্রভাবে নোয়াখালীতে ভোর থেকে কিন্তু বিকেল 4টা পর্যন্ত কুটি কুটি বৃষ্টি ছিল এবং এর প্রভাবে বিভিন্ন বৃষ্টি ছিল এবং সাগরে যে বিশেষ করে যে মেঘনা নদী, এই মেঘনা নদীতে সকাল থেকে দ্বীপর পর্যন্ত উত্তাল ছিল এবং সাগরে বিআইডব্লিউ এর পক্ষ থেকে কিন্তু সাগরে মাছ ধরা ট্রলার এবং তাদের নৌযান বন্ধ রেখেছে। কিন্তু হাতিয়া উপজেলা প্রশাসনের সাথে আমি কথা বলছি, তা হাতিয়া উপজেলা প্রশাসন নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন সাহেব আমাকে জানিয়েছেন যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তারা কোনো নির্দেশনা জারি করেননি এবং তারা বিশেষ প্রয়োজনে আসলে 2-1টি ট্রলার ছাড়া হচ্ছে এবং তারা যাচ্ছে এবং হাতিয়ার নোয়াখালী থেকে হাতিয়ার যোগাযোগ কিন্তু স্বাভাবিক রয়েছে আসলে এবং দ্বীপরের পর থেকে কিন্তু সাগর উত্তাল কিছুটা কমেছে। এছাড়া নোয়াখালীর আমি যদি বলি, নোয়াখালী এই লঘুচাপের প্রভাবে নোয়াখালী পৌরসভারও বেশ কিছু সড়কে পানি জমে গেছে এবং এছাড়া নোয়াখালী সুবর্ণাচর, হাতিয়া, কবিরহাট
কোম্পানিগঞ্জ সহ বিভিন্ন নিচু সড়কগুলোতে কিন্তু পানি উঠে গেছে আসলে। তো নোয়াখালীর সাথে হাতিয়ার বৈরী আবহাওয়ার কারণে আসলে এখনো মানুষের মধ্যে এক জাতীয় আতঙ্ক আছে যে প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো নির্দেশনা জারি করেনি আসলে, তবুও মানুষের ভিতরে কিছুটা আতঙ্ক রয়েছে। তো এই ছিল আমার কাছে নোয়াখালী থেকে আবহাওয়ার সবশেষ। পেরেছি স্টুডিওতে সোহাগ বক্স। সোহাগ, আপনাকে ধন্যবাদ। রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি এখন বিপদসীমার কাছাকাছি, তাই খুলে দেওয়া হয়েছে কাপ্তাই কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের 16টি স্পিলওয়ে। বিউবি সূত্রে জানা যায়, টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলের কারণে রাঙামাটি কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পেয়েছে। বর্তমানে রুল কার্ভ অনুযায়ী পানি রয়েছে 108.15 ফুট MSL, যা একেবারে বিপদসীমার কাছাকাছি। অন্যদিকে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় সচল আছে কাপ্তাই কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের 5টি ইউনিট। এসব ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদনের ফলে পানি নিষ্কাশিত হচ্ছে প্রায় 32,000 কিউসেক। কর্ণফুলী নদীতে পানি ছাড়া হচ্ছে প্রায় 9,000 কিউসেক। এক প্রজ্ঞাপনের মাধ্যমে গণমাধ্যম কর্মীদের কাপ্তাই কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের মাহমুদ হাসান এই তথ্য জানান। বিউবো সূত্রে জানা যায়, টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলের কারণে রাঙামাটি কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি পেয়েছে। বর্তমানে রুল কার্ভ অনুযায়ী পানি রয়েছে 108.15 ফুট MSL, যা একেবারে বিপদসীমার কাছাকাছি। দর্শক, এই নিয়ে আরো খবর জানাতে রাঙামাটি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফাতেমা জান্নাত মোমো। মোমো, সবকিছু মিলে বিস্তারিত আমাদের জানাবেন। ধন্যবাদ সোহাগ। আপনি যেমনটি বলছিলেন, রাঙামাটি কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি পেয়েছে কারণ বৃষ্টিপাত অব্যাহত আছে, পাহাড়ি ঢল অব্যাহত আছে। আপনি জানেন, সমুদ্রের নিম্নচাপের কারণে বৃষ্টি বলয় যেহেতু তৈরি হয়েছে, প্রতিনিয়ত বৃষ্টি হচ্ছে। একটু আগেই বৃষ্টি হয়েছিল, এখনও গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, যার কারণে কাপ্তাই হ্রদের যে পানি, সে পানি এখন বিপদ সীমার কাছাকাছি। এখন কাপ্তাই হ্রদে পানি আছে 108.15 ফুট MSL। যদি 109 ফুট MSL হয় তাহলে একেবারে বিপদ সীমা অতিক্রম করবে, যার কারণে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রে যে কর্তৃপক্ষ আছে তারা সিদ্ধান্ত নিয়েছে যখনই কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাবে তখনই তারা কর্ণফুলী নদীতে পানি ছেড়ে দিবে। কারণ হচ্ছে কাপ্তাই হ্রদের যে পানি তা যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে জলবিদ্যুৎ কেন্দ্রের যে বাঁধ সেটি হুমকির মুখে চলে আসতে পারে বলে তারা জানিয়েছে। যার কারণে কাপ্তাই হ্রদের 16টি গেট 6 ইঞ্চি করে প্রায় 9,000 কিউসেক পানি কর্ণফুলী নদীতে ছাড়া হচ্ছে। যেহেতু বৃষ্টিপাত অব্যাহত আছে, পানির স্রোত যতই থাকবে ততই কিন্তু এই গেট দিয়ে কর্ণফুলী নদীতে পানি ছাড়া অব্যাহত রাখবে বলে তারা আমাদেরকে জানিয়েছে। অন্যদিকে কাপ্তাই হ্রদের যে নিম্ন অঞ্চল আছে, উপকূলবাসী আছে, তারাও কিন্তু পানিতে তলিয়ে গেছে এবং বিভিন্ন ঘরবাড়ি, বিশেষ করে উপজেলাগুলোতে, রাঙামাটি 6টি উপজেলা কিন্তু নদীপথে, সেই উপজেলার বাসিন্দা যারা আছে তারাও কিন্তু এই পানির কারণে দুর্ভোগে আছে, এমনটা তথ্য আমরা পেয়েছি। তো রাঙামাটি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। মোমো, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রামে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরালের পর শাহিন ভুইয়া নামে এক পুলিশের কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। 32 সেকেন্ডের ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় এসআই শাহিন আদালত ভবনের 2য় তলায় নিজ কার্যালয়ে চেয়ারে বসে রয়েছেন। এই সময় এক আইনজীবী মানিব্যাগ বের করে তাকে টাকা দেন। তারপর তিনি টাকাগুলো গুনে নিজের কাছে রেখে দেন। বিষয়টি নিশ্চিত করে নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মফিজ উদ্দিন বলেন, ঘুষ গ্রহণের অভিযোগ ওঠায় এক এসআইকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে এই ঘটনার তদন্ত কমিটি গঠিত হয়েছে। চট্টগ্রাম প্রতিদিনের সংবাদের সময় হলো একটা বিরতির, সাথেই থাকুন। আবার স্বাগত সংবাদে। কুমিল্লায় লরি চাপায় নিহত প্রাইভেট কারে থাকা 4 জনের পরিবারে এখন শোকের মাতম। শুক্রবার পদুয়া বাজারে ইউটার্ন করতে গিয়ে
প্রাইভেট কারটিকে চাপা দেয় সিমেন্ট বোঝাই লরি। এইচ এম মহিউদ্দিনের তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। শুক্রবার দুপুর 12:30টায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজারে লরির চাপায় জেলার বরুড়ার হোসেনপুর গ্রামের ওমর আলী, তার স্ত্রী নূরজাহান বেগম, তার ছেলে আবুল হাশেম ও আবুল কাশেম এই দুর্ঘটনায় নিহত হয়। এছাড়াও একটি অটোরিকশার চালক সহ 3 জন গুরুতর আহত হয়। কাভার্ড ভ্যানটা আসতেছে, কাভার্ড ভ্যানটা জাস্ট এটাকে সেভ করার জন্য সে কিন্তু ঘুরছে মনে হয়। আরেকটা সিএনজি অ্যাক্সিডেন্ট হয়েছে, সিএনজির ভিতরেও 2-3 জন ছিল, তাদের অবস্থাও খারাপ। 4 জনের মরদেহ ওই দিনই রাত 12টায় দাফন করা হয়। নিহতদের পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে বাড়িতে ভিড় জমাচ্ছেন এলাকাবাসী ও স্বজনরা। এদিকে ঘটনাস্থলের বিপরীতে সিসিটিভির ফুটেজে দেখা যায় হোটেল নূরজাহান থেকে হানিফ পরিবহন বাসটি উল্টো দিকে যাওয়ার কারণে প্রাইভেট কারটি থেমে যায়, যার কারণে সিমেন্ট বোঝাই লরি গাড়িটি প্রাইভেট কারটিকে বাঁচাতে গিয়ে লরিটি উল্টে গিয়ে প্রাইভেট কারটির উপর দুমড়ে মুচড়ে পড়ে। প্রাইভেট কারের 4 জন যাত্রী ঘটনাস্থলে মারা গেছে। ঠিক আছে, আমরা রেকারিং করে ফায়ার সার্ভিসের মাধ্যমে আমরা প্রাইভেট কার থেকে লোকগুলোকে বের করে হাসপাতালে প্রেরণ করছি। রাস্তার তো স্ট্রাকচার তো পুলিশের হাতে না, আমরা আমাদের আইনগত ব্যবস্থাটা নিচ্ছি। সড়ক ও জনপথকে সিও মহোদয় স্ট্রিক্টলি নির্দেশ দিয়ে গেছে, ওনারা ইউটার্নের ব্যাপারে ব্যবস্থা নেবে। এই ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপের দাবি সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চট্টগ্রামের ফটিকছড়ির কাঞ্চননগর ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডে চোর সন্দেহে এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার বিকেলে চেঙ্গার ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, মাহিন সহ 3 কিশোর ব্রিজ সংলগ্ন এলাকায় অবস্থান করছিল। এই সময় কয়েকজন যুবক তাদের চোর সন্দেহে ধাওয়া করলে একটি নির্মাণাধীন ভবনের ছাদে আশ্রয় নেয় তারা। সেখানে তাদের বেধড়ক মারধর করে হামলাকারীরা। এতে ঘটনাস্থলেই মাহিন মারা যায়। গুরুতর আহত মানিক ও রাহাতকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এই ঘটনায় 2 জনকে আটক করেছে পুলিশ। এদিকে নোয়াখালীর হাতিয়ায় চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় হাতিয়া থানায় মামলা হয়েছে। পরে তারেক আজিজ নামের এক ইলেকট্রিক মিস্ত্রিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, শুক্রবার রাতে 3 জনকে আসামি করে মামলাটি করেন নিহতের সহকর্মী মোহাম্মদ মুস্তাফিজ। এই ঘটনায় তাৎক্ষণিকভাবে তারেক আজিজকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যা 7:30টার দিকে উপজেলার জাহাজমারা বাজারে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। দর্শক, জামাতের উপপররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক শেষে এই মুহূর্তে কথা বলছেন পাকিস্তানের উপপররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা শেষে এই মুহূর্তে বক্তব্য রাখছেন জামায়াতের নেতা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমাদের যে ফিলিস্তিনের যে সমস্যা হচ্ছে, এসব বিষয়ে যেন ঐক্যবদ্ধ একটা স্ট্যান্ড মুসলমানরা নেয়, মানবতার পক্ষে, হিউম্যানিটির পক্ষে, সে আলোচনা আমরা করেছি। আমরা কোনো কথাই নেই, এসব বিষয় হচ্ছে যে 2টি সরকারের আলোচনার বিষয়। আমরা আশা করি সরকার সেগুলো আলোচনা করবে। ধন্যবাদ। জাতীয় নির্বাচন কখন কিভাবে হবে সেটা প্রাসঙ্গিকভাবে আসছে, এটা নিয়ে তেমন আলোচনা হয়নি। থ্যাংক ইউ। খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত প্রধান গেট উদ্বোধন করেন পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ। শনিবার সকালে এই ফটকের উদ্বোধন করেন তিনি। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে 33 লক্ষ টাকা ব্যয়ে এই ফটক নির্মাণ করা হয়। এ সময় খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, জেলা প্রশাসক ABM ইফতেখারুল ইসলাম খন্দকার, পুলিশ সুপার মোহাম্মদ আরিফিন জুয়েল সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
কুমিল্লা 14 গ্রামে প্রায় 1,500-এরও অধিক রোগীদের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্প সেবা দেওয়া হয়েছে। শুক্রবার সকাল 11টায় কুমিল্লা 14 গ্রামে বাতিশা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এই ফ্রি ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে শিশু, নারী, পুরুষ সহ বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিদের ফ্রি চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়। এ সময় চিকিৎসা নিতে আসা রোগীরা বলেন, এই ফ্রি মেডিকেল ক্যাম্পে পেয়ে তারা অত্যন্ত খুশি। এই বিষয়ে ডাক্তাররা বলেন, অধিকাংশ রোগীরা ডায়াবেটিস, প্রেশার সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়েও সঠিক চিকিৎসা পাচ্ছে না, তাই সর্বোচ্চ সেবা নিশ্চিত করা হচ্ছে। সরকার নির্বাচন প্রভাবিত করতে চাইলে পদত্যাগ করবেন প্রধান নির্বাচন কমিশনার। রাজশাহীতে মত বিনিময় সভায় এসব কথা বলেন তিনি। কোন পদ্ধতিতে নির্বাচন হবে এই বিতর্ক নিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন সংবিধানে নেই। আর ভোট জালিয়াতির বিষয়ে সতর্ক করে সিইসি বলেন, যারা ভোট কেন্দ্র দখলের আশায় আছেন তাদের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে। রাজশাহী থেকে মতিউর মুর্তজার তথ্যচিত্রে বিস্তারিত রিপোর্টে। বিগত 3 নির্বাচনে অনিয়ম, জালিয়াতির ক্ষত কাটিয়ে ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট ধরেই এগোচ্ছে নির্বাচনী ট্রেন। এবার নির্বাচনকে উৎসবমুখর করতে যাবতীয় প্রস্তুতি নিচ্ছে ইসি। চূড়ান্ত ভোটার তালিকা 2 সপ্তাহের মধ্যে হবে প্রকাশ। সীমানা নির্ধারণ বিষয়ে আগামী সপ্তাহ পর্যন্ত চলবে শুনানি। চলছে ভোট কেন্দ্র বাছাইয়েরও কাজ। শনিবার সকালে রাজশাহীতে নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সভায় রাজশাহী অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের নির্বাচন বিষয়ে নানা দিক নির্দেশনা দিয়ে সিএসি জানান, নির্বাচন নিয়ে সরকার চাপ দিলে পদত্যাগ করবেন তিনি। যদি সরকার চাইবে তার ওনার হুকুম মতো কাজ করতে, নাসিরউদ্দিন আমাকে চেয়ারে দেখবেন আপনারা। ভোট জালিয়াতির বিষয়ে সতর্ক করে প্রধান নির্বাচন কমিশনার বলেন, যারা ভোট কেন্দ্র দখলের আশায় আছেন তাদের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে। নির্বাচন কমিশনের যেসব সদস্য স্ব-উদ্যোগে ভোট জালিয়াতিতে জড়িত ছিল তারা এবার অংশ নেবেন না নির্বাচন কার্যক্রমে। যারা ভোট কেন্দ্র দখল করার জন্য নিয়ত করে বসে আছেন, বাক্স দখল করার জন্য নিয়ত করে আছেন, তাদের স্বপ্ন ভঙ্গ হবে। কেন্দ্র দখল করে জিতবো, বাক্স দখল করে জিতবো, সেই সুযোগ ইনশাআল্লাহ তারা পাবে না। কোন পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে এ বিতর্ক নিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন সংবিধানে নেই। পিআর পদ্ধতি তো বিভিন্ন রাজনৈতিক দল দাবি করতেছে, এটা তো আমাদের কনস্টিটিউশনে নাই, আর কোনো আইনেও নাই। আমরা শাসনতন্ত্র এবং আইন দ্বারা গাইডেড, এর বাইরে আমরা যেতে পারি না। সিএসি আরও জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। ভোটের আগে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান চলবে। অস্ত্রবাজি করে ভোটে জয়ী হওয়া যাবে না। আব্দুল্লাহ মামুন, নিউজ 24। দর্শকের এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।